আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের প্রত্যেককে তোমাদের এই এপিটি ইম্পর্টেন্ট চ্যানেলে আমি আজনবী স্বাগত জানাই। আজকে আমরা করব মডেল অ্যাক্টিভিটি টাস্ক। আমাদের সাবজেক্ট হচ্ছে বেঙ্গলি পার্ট 4 আর ক্লাস আমাদের আজকে হচ্ছে 9। তো আমরা এই ভিডিওটা আজকে সম্পূর্ণ দেখব, তাহলে সমস্ত প্রশ্নের আনসার পেয়ে যাব। আজকের এই ভিডিওটি তোমাদের তৈরি করেছে তোমাদের বাংলা শিক্ষক আশরাফুল করিম। তো আমরা সম্পূর্ণ প্রশ্নের সমাধান দেখব। চলো আর কথা না বলে আমরা দেখে নিই প্রথমে প্রশ্নপত্রটি। এটাই হচ্ছে প্রশ্নপত্র, আরও কয়েকটা প্রশ্ন আমাদের আছে। তো চলো শুরু করে দেওয়া যাক। প্রথমে বলছে এক নম্বরে বলছে যে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের 1 নম্বর প্রশ্ন, এটা 11 নম্বর না, একের 1 নম্বর প্রশ্ন। ঈশান হলো উত্তর পূর্ব কোণ, দক্ষিণ পূর্ব কোণ, উত্তর পশ্চিম কোণ, পশ্চিম কোণ। কোনটা? আমাদের সঠিক অ্যান্সারটি হয়ে যাবে ক নম্বর অপশন, উত্তর পূর্ব কোণ। এবারে আমরা দেখে নেব আমাদের 1.2 এর প্রশ্নটি। দেখে নেওয়া প্রশ্নটি কী ছিল? আজ আমার সংসার চলবে কিভাবে? প্রশ্নটি করেছে সূচক, জানুক, ধীবর, রাজশ্যালক। উত্তর গ নম্বর অপশন, ধীবর। এবারে দেখে নাও 3 নম্বর প্রশ্নটি। একের 3 নম্বর প্রশ্ন বলছে বন্ধুগণ হাসবেন না। একথা বলেছেন ক নম্বর ইলিয়াস, খ নম্বর শাম সেমাগি, মোহাম্মদ শাহর জনৈক আত্মীয়। এখানে কিন্তু আমাদের উত্তরটা হয়ে যাবে ক নম্বর অপশন, অর্থাৎ ইলিয়াস। এবারে আমরা দেখে নেব আমাদের 4 নম্বর প্রশ্নটি। মাস্টার মশাইয়ের কাছ থেকে একটাই আমার নগদ লাভ। বক্তার লাভ হয়েছিল ক নাম্বার 5 টাকা, খ নাম্বার হচ্ছে এটা খ নাম্বার 15 টাকা। দেখো টাইপিং মিস্টেক হতে পারে, আমি কিন্তু বলেই দেব। এখানে খ নাম্বারটা হচ্ছে সঠিক অ্যান্সার 10 টাকা। আর আমাদের অ্যান্সারটাই এখানে মূল ব্যাপার, প্রশ্ন তো তোমাদের কাছেই আছে। 5 নাম্বার প্রশ্ন হচ্ছে নোঙর কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত কুসুমের মা, সাদা মেঘ, কালো পাহাড়, পাতাল কন্যা, ছায়ার আলপনা। এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হচ্ছে খ নাম্বার অপশান, সাদা মেঘ, কালো পাহাড়। এবারে আমরা দেখে নেব আমাদের 2 এর প্রশ্নগুলো। বলছে কম বেশি 15টি শব্দের মধ্যে উত্তর দাও। এখানে কম বেশি বলেছে, তাই 15টির কিছুটা কমও হতে পারে, কিছুটা বেশিও হতে পারে, কিন্তু খুব বেশি করা যাবে না, কমও করা যাবে না। 2 এর 1 নম্বরে বলছে প্রজা চমকিত। প্রজা চমকিত কেন? উত্তর কলিঙ্গ দেশে প্রবল ঝড় ও বজ্রপাতের কারণে মাঠের শস্য উল্টে লণ্ডভণ্ড হয়ে যায়, এই অবস্থা দেখে প্রজারা চমকিত হয়েছিল। এবারে আমরা দেখে নেব 2 এর 2 নম্বর প্রশ্নটি। দেখে নাও প্রশ্নটি কী ছিল? ধীবর ভ্রান্ত নাট্যাংশে ধীবরের বাড়ি কোথায়? আমরা দেখে নেব আমাদের উত্তর। ধীবর বৃত্তান্ত নাট্যাংশ, বা তোমরা লিখে দেবে নাট্যাংশে ধীবরের বাড়ি, তোমরা লিখে দিও ইলিয়াস তো ভাগ্যবান পুরুষ। কারা একথা বলতো? উত্তর ইলিয়াস তো ভাগ্যবান পুরুষ, একথা ইলিয়াসের প্রতিবেশীরা বলতো। আমি অনেক সময় কম সময় দিয়েছি, সেটা তোমাদেরই সময় বাঁচানোর জন্য। 2 এর 4 নম্বর প্রশ্ন মনে হলো মাস্টার মশাইয়ের কথা। কখন এমনটি ঘটেছে? উত্তর আলোচ্য উদ্ধৃতিটি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা দাম গল্প থেকে নেওয়া হয়েছে। গঙ্গোপাধ্যায়ের লিখবে যখন একটি পত্রিকার পক্ষ থেকে ছেলেবেলার গল্প লেখার ফরমাস এসেছিল, তখন কতকের মনে মাস্টার মশাইয়ের কথা এসেছিল। শুধু কিন্তু ভিডিওটা পজ করে লিখে নিও না, কোনো জায়গায় মিস্টেক থাকলে আমি বলে দিচ্ছি, শুনেও নিও। বিরামহীন এই দাঁড় টানা, কবি দাঁড় টানাকে বিরামহীন বলেছেন কেন? চলো দেখে নেওয়া যাক উত্তর। প্রশ্নে উদ্ধৃত বাক্যটিতে কবি বলতে চেয়েছেন তিনি যতবারই বাইরের জগতে বা বহির্বিশ্বে পদার্পণের লক্ষ্য স্থির করেন, মনের মধ্যে ততই অচেনাকে চেনা, দুর্জয়কে জয় করার ইচ্ছা অনবরত দাঁড় টানতে থাকে। কবি বলেছেন এই প্রচেষ্টা বা দাঁড় টানা অবিরাম, অর্থাৎ কোনোদিনও শেষ হবে না। এবারে দেখো 3 এর প্রশ্নগুলো। বলছে প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 60টি শব্দের মধ্যে উত্তর লেখো। এগুলো একটু বড় হবে। 3 এর 1 নম্বর প্রশ্ন চণ্ডীর আদেশ পান বীর হনুমান। চণ্ডীর পরিচয় দাও, তিনি হনুমানকে কি আদেশ দিয়েছেন? উত্তর চণ্ডীর পরিচয়। তারপরে তোমরা এটার নামে পয়েন্ট করবে, পয়েন্ট করার পরে লিখবে চণ্ডী বা চণ্ডিকা দেবী মাহাত্ম্যম গ্রন্থের সর্বোচ্চ দেবী, তিনি দুর্গা সপ্তর্ষি নামেও পরিচিত। মহাকালী, মহালক্ষ্মী ও মহাসরস্বতী দেবীর সমন্বয়ে চণ্ডীকে উক্ত গ্রন্থে সর্বোচ্চ সত্তা বলে উল্লেখ করা হয়েছে। তিনি দেবী পার্বতীর উগ্র অবতার বিশেষ। গ্রন্থের অন্তভাগে মূর্তির রহস্য অংশে তাকে
অষ্টাদশ ভুজা মহালক্ষ্মী নামে অভিহিত করা হয়েছে। এরপরে তোমরা কন্টিনিউ লিখে দিবে, মা চণ্ডীর আদেশে পবনপুত্র বীর হনুমান ঝড় রূপে কলিঙ্গ দেশে ধ্বংসলীলে চালান। তিনি বড় বড় বাড়ি মন্দির গাছপালা ভেঙে গুড়িয়ে দেন। নদ নদীগুলি পার্বত্য প্রমাণ ঢেউ তুলে বাড়ি ভেঙে দিচ্ছে, দেখে মনে হচ্ছে যেন বাড়িঘর ঢেউয়ের মাথায় টলমল করে ভাসছে। শ্রী কবিকঙ্কন তার অম্বিকা মঙ্গলে এই বিধ্বংসের কথা কাহিনী গান আকারে শোনান। এটাই ছিল আমাদের উত্তর। এবারে তোমরা দেখে নাও 3-এর দ্বিতীয় নম্বর প্রশ্নটি বলছে, কিভাবে এই আংটি আমার কাছে এলো? তা বললাম, বক্তাকে আংটি প্রসঙ্গে সে কি বলেছে। চলে দেখে নেওয়া যাক আমাদের উত্তর। আলোচ্য উদ্ধৃতিটির বক্তা হলো ধীবর। এরপরে তোমরা পয়েন্ট করে প্যারা করে লিখবে, গল্প থেকে জানা যায় ধীবর নামে এক জেলে একদিন নদীতে একটি রুই মাছ পেয়েছিল। বাড়ি এসে যখন মাছটিকে খণ্ড খণ্ড করে কাটছিল তখন সেই মাছের ভেতরে একটি আংটি পেয়েছিল। তারপর সেই আংটিটিকে রাজাকে বিক্রি করতে যাওয়ার সময় রাজার শ্যালক 2 রক্ষী সহ তাকে গ্রেপ্তার করে। তখন আংটিটি প্রসঙ্গে ধীবর জানায় যে আংটিটি সে রুই মাছের পেটে পেয়েছিল। এটা শকুন্তলা ওই গল্প থেকেই দেওয়া, নাটক থেকেই। 3.3-এর প্রশ্নটা দেখো, মোহাম্মদ শাহ কোন গল্পের চরিত্র, তার প্রকৃতি কেমন? উত্তর, মোহাম্মদ শাহ ইলিয়াস নামক গল্পের অন্যতম চরিত্র। তারপরে তোমরা প্যারা করে লিখবে, ইলিয়াস গল্পের ইলিয়াসের একজন প্রতিবেশী ছিলেন মোহাম্মদ শাহ। তিনি অত্যন্ত সৎ এবং দয়ালু প্রকৃতির মানুষ ছিলেন। তিনি ইলিয়াস এবং তার স্ত্রীকে নিজের বাড়িতে থাকতে দিয়েছিলেন। এটাই হচ্ছে মোহাম্মদ শাহের পরিচয়। এবারে চলো দেখে নেওয়া যাক আমাদের পরের প্রশ্ন, 3.4-এর প্রশ্ন। স্বর্গের দরজাতেও ঠিক এই কথাই লেখা রয়েছে। কোন কথা? বক্তার এমন মন্তব্যের কারণ কি? চলো দেখে নেই আমরা এই প্রশ্নের অ্যান্সার। আলোচ্য উদ্ধৃতিটি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা দাম গল্প থেকে নেওয়া হয়েছে। তারপরে প্যারা করে লিখবে, পুরুষ মানুষ হয়ে অঙ্ক পারে না এমন অঘটন কল্পনাও করতে পারেন না মাস্টারমশাই। তিনি বলতেন, প্লেটোর দোরগড়ায় কী লেখা ছিল জানিস? যে অঙ্ক জানে না এখানে তার প্রবেশ নিষেধ। গল্প অনুযায়ী স্বর্গের দরজাতেও ঠিক একই কথা লেখা ছিল। তোমরা এভাবে লিখে দিতে পারো। একটা মজার পড়া। এবার দেখে নাও 3.5-এরটা। আমার বাণিজ্য তরী বাধা পড়ে আছে। কোন বাণিজ্য তরী সেটি বাধা পড়ে আছে কেন? আমরা দেখে নেব আমাদের এই প্রশ্নের অ্যান্সার। কবি অজিত দত্ত তার নোঙর কবিতায় আমাদের শুনিয়েছেন এক ব্যর্থ সমুদ্র যাত্রার কথা। এটা লিখে দেবে। যে যাত্রায় বেরিয়ে তিনি ঠোঁটের কিনারে আটকে গেছেন। জোয়ারের ঢেউগুলি ফুলে ফেঁপে উঠেছে। ভাটা শোষণে জোয়ারের উদ্দামতা যেমন প্রাণহীন হয়ে পড়ে, ঠিক তেমনি মানুষের জীবনের নানান প্রতিবন্ধকতা ও সাংসারিক চাহিদা মেটাতে গিয়ে। এরপরে কিন্তু তোমরা কন্টিনিউ লিখে দেবে, এখানে অ্যান্সারটি শেষ নয়। সেও হয়ে পড়ে প্রাণহীন, তবুও মানুষ দাঁড় টানে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা অব্যাহত রাখে। যদিও তা বিদ্রুপের মতো শোনায়, আসলে একদিকে লিখবে সুদূরের হাতছানি আর অন্যদিকে গণ্ডিবদ্ধতা। এই দুই বৈপরীত্য বাধা মানুষের জীবন, তা কোনোদিনও ছিন্ন করা মানুষের পক্ষে সম্ভব নয়। তাই কবি উদ্ধৃত মন্তব্যটি করেছেন, যা অতি বাস্তব। এবারে আমরা দেখে নেব আমাদের 4-এর প্রশ্নগুলো। বলেছে যে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো, কম বেশি 150 শব্দে। 150টা শব্দের মধ্যে এগুলো তার মানে আমাদের আরও একটু বড় হবে। নিরবধি 7 দিন বৃষ্টি নিরন্তর, এই প্রাকৃতিক বিপর্যয় কলিঙ্গবাসীর জীবনকে কিভাবে বিপন্ন করে তুলেছিল তা আলোচনা করো। চলো দেখে নেওয়া যাক আমাদের এই প্রশ্নের অ্যান্সারটি। কারো কোথাও অসুবিধা হলে অবশ্যই তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারো। এছাড়া কেমন লাগলো ভিডিওটি সেটাও কিন্তু আমাকে অবশ্যই জানিয়ে দিবে। মধ্যকার নিরবধি ও নিরন্তর শব্দটির অর্থ যথাক্রমে সীমাহীন ও অবিরাম। এরপর তোমরা প্যারা দিয়ে লিখবে, দেবী চণ্ডীর একটানা 7 দিন সীমাহীন বর্ষণের ঝড়ের তাণ্ডবে কলিঙ্গের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। বৃষ্টি আর মেঘের গর্জন এর ভীত হয়ে প্রজারা সব ঘর ছেড়ে পালাতে শুরু করলো। ক্ষেতের ফসল সব উল্টে পাল্টে পড়ে থাকলো, তাতে পচন ও ধরে গেল। জল ও স্থল ও পথ ঘাট আলাদা করে কিছু বোঝা যাচ্ছে না। জলের সব রাস্তায় চড়ে বেড়ায়। আকাশে ঘন ঘন ঝাঁপ পড়ে। বাজ এর শব্দ কেউ কারো কথা শুনতে পায় না। ভীত হয়ে জয়ধ্বনি মুনিকে স্মরণ করে। এক কথায় 7 দিন অবিরাম বৃষ্টিতে প্রজাদের দুর্দশা চরম অবস্থায় পৌঁছায়। এবারে আমরা দেখে নেব আমাদের 4-এর দ্বিতীয় প্রশ্নটি। সেই আংটি দেখে মহারাজের কোনো প্রিয়জনের কথা মনে পড়েছে।
মন্তব্যটির প্রসঙ্গ নির্দেশ করো। আংটিটি দেখে মহারাজের কী প্রতিক্রিয়া হয়েছিল তা বুঝিয়ে দাও। চলো দেখে নেওয়া যাক। মহাকবি কালিদাস রচিত সংস্কৃত নাটক অভিজ্ঞান শকুন্তলম থেকে আলোচ্য ধীবর বৃত্তাংশ নাট্যাংশটি নেওয়া হয়েছে। প্যারা করে লিখবে, ধীবর বৃত্তান্ত নাট্যাংশে ধীবর মাছের পেট থেকে আংটি পেয়ে রাজাকে বিক্রি করতে যাওয়ার সময় রাজার শ্যালক দুই রক্ষী সহ তাকে গ্রেপ্তার করে। বাংলা কিন্তু একই রকম, প্রত্যেকবার ওই ঘুরিয়ে ফিরিয়ে একই কথাই আসে। রাজার শ্যালক রাজপ্রাসাদের বাইরে ধীবরকে দাঁড় করিয়ে রাজাকে আংটি দেখাতে নিয়ে যায় এবং ফিরে এসে রাজার প্রতিক্রিয়া জানায়। রাজার শ্যালক বলেন যে ধীবরের সব কথাই সত্য এবং ওই আংটিটি দেখে রাজার কোনো প্রিয়জনের কথা মনে পড়ে গেছে। রাজা খুশি হয়ে ধীবরকে আংটিটির সমপরিমাণ মূল্য প্রদান করেছেন। ধীবরকে রাজা এই অর্থ প্রদান করা দেখে দুই রক্ষী ঈর্ষান্বিত হলে ধীবর তার প্রাপ্ত অর্থের অর্ধভাগ তাদের প্রদান করে এবং রাজার শ্যালকের বন্ধুত্ব লাভ করে। চলো এবারে আমরা দেখে নেব আমাদের পরের প্রশ্ন, অর্থাৎ 4.3 প্রশ্ন। ইলিয়াস গল্প অনুসরণে ইলিয়াস চরিত্রটি বিশ্লেষণ করো। চলো আমরা দেখে নিই আমাদের উত্তর। গল্পের প্রধান চরিত্র ইলিয়াস। ইলিয়াস জীবনের দুটি দিকই দেখেছে, স্বাচ্ছন্দ্য এবং অভাব। গল্পে তার চরিত্রের যে দিকগুলি দেখা যায় সেগুলি হলো পরিশ্রমী, তোমরা প্রথম পয়েন্ট করবে, পরিশ্রমী ও কর্মঠ। শুধুমাত্র তার কর্মের পরিশ্রমের ফলে তার বাবার রেখে যাওয়া সামান্য সম্পত্তি থেকে বিপুল সম্পত্তি লাভ করেছিল। সে সকাল থেকে রাত অবধি কাজ করত। এরপরে পয়েন্ট করবে অতিথি বাৎসল্য। ইলিয়াস তার সকল অতিথিদের সাধ্যমতো সেবা করত। যেখানে হ্যাশ চিহ্নগুলো দেওয়া আছে, স্টার চিহ্নগুলো দেওয়া আছে, সেখানে তোমরা পয়েন্ট করে লিখবে। যেমন এখানে স্টার চিহ্ন দেওয়া আছে, তোমরা এটাও পয়েন্ট করবে। অদম্য মানসিকতা ও ঈশ্বর বিশ্বাস। প্রবল পারিবারিক ও অর্থনৈতিক সমস্যা থাকলেও সে কখনও জীবন ও ঈশ্বরের প্রতি বিশ্বাস হারায়নি। সকল অবস্থাতেই সে হাসি মুখে মেনে নিয়েছে। তারপরে আবার পয়েন্ট করবে সৎ ও নিষ্ঠাবান। এক সময়ে সে ছিল ধনী ও বহু মজুরের প্রভু। বাকিটুকু তোমরা লিখে নিও। এবারে দেখো পরের প্রশ্নটি। পরের প্রশ্নটি কি? 4.4 প্রশ্ন হচ্ছে, আমার ছাত্র আমাকে অমর করে দিয়েছে। বক্তাকে কেন ওর অমনটি মনে হয়েছে? চলো আমরা দেখে নেব এই প্রশ্নের অ্যান্সারটি। এবারে তোমরা উত্তরটা লিখে নাও। আলোচ্য উদ্ধৃতাংশের বক্তা হলেন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা দাম গল্পের অঙ্কের মাস্টার মহাশয়। এরপর তোমরা প্যারা করে লিখবে, সুকুমার এর অঙ্কের মাস্টার মশাই ভাবতে পারতেন না যে তার ছাত্র হয়ে কেউ অঙ্ক করতে পারবে না। মেরে বকে শাসন করে হলেও তিনি অঙ্ক শেখাতেন। এর ফলে ছাত্রদের কাছে তিনি বিভীষিকাময় শিক্ষক ছিলেন। তার এক ছাত্র সুকুমার পরবর্তীকালে মাস্টারমশাইয়ের এই বিভীষিকার কথা একটি পত্রিকায় তুলে ধরেছিলেন। সেটি পরে অঙ্কের মাস্টারমশাই উপরোক্ত কথাটি বলেছেন। এরপরে তোমরা দেখে নাও পরের প্রশ্ন, অর্থাৎ 5.5 প্রশ্নটি। নোড় গিয়েছে পরে তাটের কিনারে। সম্ভবত এখানে নোঙর হবে। যাই হোক, তোমরা অ্যান্সারটি দেখে নাও। উক্তিটির আলোকে নোঙর কবিতায় কবির আক্ষেপ কীভাবে প্রকাশ পেয়েছে তা নির্দেশ করো। উত্তর, কবি অজেত দত্তের নোঙর কবিতাখানি একটি প্রতীকী কবিতা, যেখানে কবি রোমান্টিসিজমের প্রাধান্য লক্ষ্য করি। কবি আর 5 জন মানুষের মতো নন, তিনি স্বপ্নবিলাসী সুদূরের হাতছানি কবিকে করে তোলে চাঞ্চল। সারা রাত দাঁড় টেনে নোঙরের বন্ধন ছিন্ন করে জীবন তরীকে নিয়ে যেতে চান। বাকিটুকু তোমরা ভিডিওটা পজ করে তুলে নিও। তারপরে দেখো, একটি নৌকাকে জলের মধ্যে বেঁধে রাখার এক ভারী বস্তু বিশেষ। যেহেতু কবিতাটি একটি প্রতীকী কবিতা, যেহেতু সহজ সরলতার মধ্য দিয়ে কবি জীবনের গূঢ় সত্যকে তুলে ধরেছেন, নোঙর এখানে মানব জীবনের বন্ধন, যা মানুষ জীবনকে নৌকোর মতো বেঁধে রাখে। সম্পর্ক ও দায়িত্ববোধের নোঙর বাঁধা কবির জীবন। যারা ভাবুক, সৃষ্টিশীল, রোমান্টিক মানুষ, তারা জীবনের সমস্ত বন্ধন কাটিয়ে বাস্তব থেকে অনেক দূরে চলে যেতে চান, কিন্তু নোঙর রূপ জীবনের বন্ধন তার স্বাদ পূরণের প্রধান অন্তরায়। এবারে দেখে নেই আমরা আমাদের এই প্রশ্নের শেষটুকু। তাই কবির উপলব্ধি জোয়ার ভাটায় এ তটের কাছে। তোমরা এভাবেই কিন্তু লিখে দিবে খাতার মাঝখানে, এটা কবিতার লাইন। আমার বাণিজ্য তরী বাধা পড়ে আছে। তারপরে প্যারা করে লিখবে, সুদূরের আহ্বানকে তিনি উপেক্ষা করতে পারেন না।
আবার জীবনের সীমাবদ্ধতা থেকেও বেরিয়ে আসতে পারেন না কবি। তাই তার মনে হয়েছে জীবনটা নোঙরে বাঁধা পড়া এক নৌকা। আশা করি বুঝতে পেরেছো। কার কথা বুঝতে অসুবিধা হলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারো। এছাড়াও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবে তোমরা আমার ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখানেও আমাকে মেসেজ করতে পারো। এবারে পাশের বলছে নির্দেশ অনুযায়ী উত্তর দাও। এখানে ঠিক বিকল্পটি বাছতে বলেছে, তো এখানে আমাদের উত্তরটা হয়ে যাবে গ নাম্বার অপশন মধ্য স্বরাগম। এবারে দেখে নিই আমরা পাশের 2 নাম্বার প্রশ্ন। হলো একটি ক নাম্বার অপশন সংবৃত স্বরধ্বনি, বিবৃত স্বরধ্বনি, গ অর্ধ বিবৃত স্বরধ্বনি, ঘ অর্ধ সংবৃত স্বরধ্বনি। ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ব্যাকেটে এই কথাটাই ছিল, তো তোমরা উত্তরটা দেখে নাও। গ নাম্বার অপশন হচ্ছে রাইট অ্যান্সার, অর্ধ বিবৃত স্বরধ্বনি। এবারে আমরা দেখে নেই আমাদের পরের প্রশ্ন 5.3-এর প্রশ্ন। বিদেশি উপসংযোগে উৎপন্ন একটি শব্দ হলো। প্রশ্নটা হচ্ছে, প্রশ্ন তো তোমাদের কাছে আশা করি আসেই, তোমরা উত্তরটা দেখে নাও। 5.3-এর উত্তরটা প্রথম নাম্বার অপশন অর্থাৎ ক নাম্বার অপশন আমজনতা। এবারে দেখে নাও পরের প্রশ্ন 5.4-এর মধ্যে বলছে মৌলিক ও সাধিত ধাতুর একটি পার্থক্য লেখো। অ্যান্সারটা দেখে নাও। মৌলিক ও সাধিত ধাতুর একটি পার্থক্য হলো মৌলিক ধাতুকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় না, কিন্তু সাধিত ধাতুকে ভাঙা বা বিশ্লেষণ করা যায়। এবারে আমরা দেখব 5.5-এর প্রশ্ন, চলো দেখে নেওয়া যাক। এখানে বলেছে ধাতবদ্বয় প্রত্যয়ের একটি উদাহরণ দাও। অ্যান্সারটি আমরা দেখে নেব। ধাতব অব, এখানে এটাই সঠিক বানানটা। প্রত্যয়ের একটি উদাহরণ হলো শিখ যোগ নিজ, শিখি। তারপরে বাকিটুকু তোমরা তুলে নিও। এবারে দেখো 5.6, যদি আমি সম্পূর্ণ পড়তে যাই তাহলে কিন্তু ভিডিওটা আর অনেক লম্বা হয়ে যেত। এমনিতেই অনেকটা লম্বা এই ভিডিওটা অন্য ভিডিওগুলোর তুলনায়, তাই আমি চেষ্টা করেছি যতটা কম সময়ের মধ্যে তোমাদেরকে উত্তরগুলো দেখিয়ে দেওয়া যায়। উত্তরটা দেখো, অনুসর্গের অন্য দুটি নাম হলো পরসর্গ, 2 নাম্বার কর্মপ্রবচনীয়। এবারে শেষ বলছে ভাব সম্প্রসারণ করো। এখানে আমাদের দুটো লাইন দিয়েছে, ধর্মের নামে মোহ এসে যারে ধরে, অন্ধ সেজন মারে শুধু আর মরে। উত্তরটা লিখবে, ধর্মের মাহাত্ম্য ও মূল কথা সম্যক উপলব্ধি করতে না পেরে মানুষ যখন ধর্মের আচার আচরণগত মোহ অন্ধ হয়ে পড়ে, তখন সে অন্যকে নিধন এবং নিজের আত্মহননে উদ্ধত হয়। মানুষ ধর্মের মহিমা অনেক সময় সম্যক উপলব্ধি করতে পারে না। কতকগুলি আচার সর্বস্ব সংস্কার ও প্রথাকে ধর্ম বলে ভ্রম করে এবং সংস্কারের মোহে অন্ধ হয়ে যায়। সংকীর্ণ ভেদ বুদ্ধির শিকার হয়ে নিজেদের ভেতর এবং দুর্লঙ্ঘ বিভেদের প্রাচীর সৃষ্টি করে, একে অপরকে ওই ধর্মের দোহাই দিয়ে আক্রমণ করে, হত্যা করে এবং চরম অমানবিক হিংস্র মানবিকতার পরিচয় দেয়। তার সাথে সাথেই তোমরা লিখবে, জাতি বর্ণ ধর্ম সম্প্রদায় প্রভৃতি ক্ষুদ্র সীমায় নিজেকে আবদ্ধ করে এবং ভুল ধারণার বশবর্তী হয়ে নির্মম নিষ্ঠুর মানসিকতার পরিচয় দেয়। এরপরে প্যারা করে লিখবে, প্রকৃত ধর্মচেতনা মানুষকে উদার মহৎ ও সহনশীল করে তোলে। উঁচু নিচু ধনী দরিদ্র শিক্ষিত অশিক্ষিত সব কিছু ভেদাভেদ তার উদার মানসিকতার কাছে লুপ্ত হয়ে যায়। সুতরাং ধর্মের গভীরতা তাৎপর্য না বুঝে কেবল কতগুলি লোকাচার আচরণীয় নীতির মোহে বাকিটুকু তোমরা লিখে দিও। আমি কিন্তু তোমাদের সময় বাঁচানোর জন্যই একটু তাড়াহুড়ো করে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো ডেসক্রিপশনে অনেক কিছুর লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে চেক করে নিতে পারো আগের ভিডিওগুলোর, এবং টেলিগ্রাম এবং ইনস্টাগ্রামেরও লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে সেখানে আমাকে মেসেজ করতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিও। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।